হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভঙ্কর সরকার। আজকে আমরা বাংলা পেডাগজির আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা তোমাদের ডব্লিউবি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকার চেষ্টা করবে এবং প্রতিটা প্রশ্ন নিজেরা পার্টিসিপেট করার চেষ্টা করবে। তাহলে তোমাদের প্রিপারেশান কেমন আছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। এইভাবে তোমাদের প্র্যাকটিসটা কিন্তু করতে পারো। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে। কি আছে দেখে নেওয়া যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন, শিক্ষা সহায়ক উপকরণগুলিকে মোট কয়টি ভাগে ভাগ করা হয়? অপশান এতে আছে 3টি, অপশান বিতে আছে 2টি, অপশান সিতে আছে 5টি, অপশান ডিতে আছে 4টি। তো ঝটপট বলো, শিক্ষা সহায়ক উপকরণগুলিকে মোট কয়টি ভাগে ভাগ করা হয়ে থাকে? তো দেখবে এই প্রশ্নটায় বিভিন্ন বইয়ে বিভিন্ন উত্তর দেওয়া আছে। কেউ যদি রীতা পাবলিকেশনের বই দেখো সেখানে 5টা উত্তর পাবে, বা আদার্স কোনো কিছু বই দেখো তাহলে 4টা উত্তর পাবো। কিন্তু অ্যাকচুয়ালি আমরা 3 রকমের কিন্তু শিক্ষা সহায়ক উপকরণ দেখতে পাই। একটা হচ্ছে অডিওয়েবল, একটা ভিজুয়েবল, একটা অডিও এবং ভিজুয়েবল। মানে একটা শ্রবণযোগ্য, একটা দর্শনযোগ্য, একটা শ্রবণ ও দর্শন। এই 3 রকম টিএলএম বা শিক্ষণ সহায়ক বা শিক্ষা সহায়ক উপকরণ আমরা দেখতে পাই। অপশান এ কিন্তু এখানে সঠিক উত্তর হবে। কিন্তু বিভিন্ন বইগুলোতে আমরা কিন্তু এই 4টি এবং 5টি এই অপশানটাও দেখতে পাই। তো ঘাবড়ানোর কিছু নেই, পরীক্ষায় যদি আসে 3টেই উত্তর করবে আর 3টেই উত্তর নেবে, কারণ সিটেট 3টেই উত্তর কিন্তু নেয়। চলো পরের প্রশ্ন আমরা মুভ করি। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? যে সমস্ত ছাত্ররা শিক্ষণ সংক্রান্ত সমস্যায় গভীরভাবে আক্রান্ত, তাদের সমস্যার মূল কারণ হলো? অপশান এ, তারা ভুল শিক্ষাকে গ্রহণ করেছে। অপশান বি, তাদের নিজের উপর কোনো আত্মবিশ্বাস নেই। অপশান সিতে আছে, তারা নিজেদেরকে খুব গর্বিত মনে করে। অপশান ডি, তারা কখনোই উদ্দীপক হিসাবে কাজ করে না। তো ঝটপট বলো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? যে সমস্ত ছাত্ররা শিক্ষণ সংক্রান্ত সমস্যায় গভীরভাবে আক্রান্ত, যারা গভীরভাবে আক্রান্ত তাদের সমস্যার মূল কারণ কি? তাদের নিজেদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব। দেখবে আমরা অঙ্ক করার সময় অনেকে মনে করি অঙ্ক মুখস্থ করে যাব, কারণ আমাদের অঙ্কের প্রতি একটা ভয় রয়েছে, কারণ অঙ্কের প্রতি আমাদের একটা আত্মবিশ্বাস নেই। ঠিক আছে, তাই আমরা এই ভয়টা পাই, সেটাই বলেছে। তাহলে এখানে কিন্তু আত্মবিশ্বাস নেই যে অপশানটা, সেটাই উত্তর হবে। অপশান বি কিন্তু এখানে সঠিক উত্তর। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান বি। নেক্সট প্রশ্নে আমরা মুভ করি। 3 নম্বর প্রশ্ন, সিগন্যাল শিখন। নতুন একটা প্রশ্ন, স্টার চিহ্ন দিয়ে রাখো। সিগন্যাল শিখন এই বিষয়টির সঙ্গে নিচের কোন কথাটি যথোপযুক্ত? অপশান এ, চিহ্ন সংক্রান্ত শিখন। অপশান বি, রোধক সংক্রান্ত শিখন। অপশান সি, চিরন্তন শর্ত মতবাদজাত শিখন। অপশান ডি, ভাবনা সংক্রান্ত শিখন। তো সিগন্যাল শিখনের সঙ্গে কোনটা খাপ খাইবে বা কোনটা ম্যাচ করবে দেখো, বলো উত্তর ঝটপট। তো এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে অপশান সি, চিরন্তন শর্ত মতবাদজাত শিখন। নেক্সট প্রশ্নে মুভ করছি। 4 নম্বর প্রশ্ন, শিখনের সবচেয়ে প্রথম কথাটি কি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। শিখনের সবচেয়ে প্রথম কথাটি কি? অপশান এ, পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। অপশান বি, দৃঢ়তার, আচ্ছা দৃঢ়তা বানানটা একটু ভুল আছে, দৃঢ়তার সঙ্গে কথা বলতে পারা। অপশান সি, সমস্ত বিষয়কে আত্মীকরণ করা। অপশান ডি, সমস্ত বিষয়, আচ্ছা এখানে দুবার হয়ে গেছে, ঠিক আছে, সমস্ত বিষয়কে, এটা কেটে দাও, দুবার রিপিট হয়ে গেছে জানাস, সমস্ত বিষয়কে বর্জন করা। তো ঝটপট বলো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? শিখনের সবচেয়ে প্রথম কথাটি কি? শিখনের প্রথম কথা কি? সব কিছু আত্মীকরণ করা। কারণ আমরা প্রথম যেটা শিখি সেটা হলো মাতৃভাষা, আর মাতৃভাষা আমরা আত্মীকরণ করি। তাহলে অপশান সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, সমস্ত বিষয়কে আত্মীকরণ করা। নেক্সট প্রশ্নে মুভ করছি। 5 নম্বর প্রশ্ন, ভার্বাল অ্যাসোসিয়েটেড সিনের সঙ্গে যুক্ত হয়েছে, অ্যাসোসিয়েটেড শিখনের সঙ্গে, ঠিক আছে, এত ভুল হয়েছে টাইপিং করতে, শিখনের সঙ্গে যুক্ত হয়েছে কোনটা? অপশান এতে আছে সিআরএস, অপশান বিতে আছে কার্স, অপশান সিতে আছে এসএস, অপশান ডিতে আছে এসআর। তো ভার্বাল অ্যাসোসিয়েট শিখনের সঙ্গে যুক্ত হয়েছে অপশান সি, এসএস। তাহলে সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এখানে 5 নম্বর প্রশ্নের। চলো নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো,
যে ছাত্র বা ছাত্রী কোনো বিষয়কে ভালোভাবে মনে রাখতে পারে আসলে সে কি? অপশান এতে বলেছে ঠিকঠাকভাবে জ্ঞান অর্জন করতে পারছে। অপশান বি পড়াশোনার ক্ষেত্রে তার কোনো ক্ষমতা নেই। অপশান সি স্মৃতিহীন। অপশান ডি জ্ঞান অর্জনের ক্ষেত্রে সে পড়াশোনাকেই কি একমাত্র পথ বেছে নিয়েছে। তো দেখো পড়াশোনার ক্ষেত্রে তার ক্ষমতা নেই, এটা তো উত্তর হবে না। যে বিষয়কে ভালোভাবে মনে রাখতে পারছে সে তো কখনো স্মৃতিহীন হবে না। আর এখানে একমাত্র কথা বলেছে, তাহলে এটা উত্তর হচ্ছে না। তাহলে অপশান এ কিন্তু সঠিক উত্তর, ঠিকঠাকভাবে জ্ঞান অর্জন করতে পারছে। তাহলে যেসব ছাত্রছাত্রী সব কিছু ভালোভাবে মনে রাখতে পারে আসলে সে জ্ঞান অর্জনটা ঠিকঠাক করতে পারছে। 6-এর অপশান কিন্তু এ সঠিক উত্তর হয়ে যাবে। 7 নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো, একজন শিক্ষক যখন ছাত্রছাত্রীদের ব্যাকরণ শিক্ষা দেবেন তখন তার প্রধান কাজ হবে অপশান এ ভাষা শিক্ষার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া। অপশান বি ভাষা শিক্ষার সঙ্গে ছাত্রছাত্রীদের নিবিড়ভাবে যোগসূত্রটা রক্ষা করা। অপশান সি ভাষা শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ত্রুটি দূর করা। অপশান ডি উপরের কোনোটিই নয়। যখন ব্যাকরণ শিক্ষা দেবেন তখন তার প্রধান কাজ কী হবে? এই জায়গাটা কিন্তু একটু ভালো করে মার্ক করে রাখবে, যখন ব্যাকরণ শিক্ষা দেবে। তো এখানে অনেকের উত্তরের সঙ্গে হয়তো আমার উত্তরটা নাও মিলতে পারে। তো দেখো এখানে কি হবে, যখন ব্যাকরণ শিক্ষা দেবে তখন কিন্তু ছাত্রছাত্রীদের সঙ্গে যোগসূত্রটা গড়ে তুলতে হবে, ভাষার নিবিড় যোগসূত্রটা, আর ছাত্রছাত্রীর ত্রুটিগুলোকে নির্ধারণ করতে হবে। কারণ ব্যাকরণ মানেই হচ্ছে কি বলতো, যেখানে নিয়ম রীতিনীতি বানান শুদ্ধ করে লিখতে হয়। তো এখানে কিন্তু অপশান বিটা উত্তর হবে, অপশান সিটা উত্তর হবে। যদি বলো কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, আমি অবশ্যই বলবো অপশান সি কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট অপশান বি এর সঙ্গে। অনেকেই অপশান বি উত্তর বলবে কিন্তু অপশান সিটাও কিন্তু উত্তর হবে, আর অপশান সিটাই কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যদি বলতো ছাত্রদের বাংলা শিক্ষা দেবেন তাহলে কিন্তু যোগসূত্রটা আসতো। যেহেতু ব্যাকরণ কথাটা বলেছে, ব্যাকরণে কিন্তু সন্ধি সমাস এগুলোর যে বানান, যে বানানের ত্রুটি, সেই ত্রুটিগুলো দূর করাই কিন্তু ব্যাকরণের মূল কাজ। তাহলে এখানে কিন্তু অপশান সি কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। চলো পরের প্রশ্ন 8 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নটা আমি এর আগের দিনও করিয়ে দিয়েছি। নিচের কোনটি পাঠ পরিকল্পনার পদ্ধতি বা কৌশল নয়? অপশান এ হারবাটীয় পদ্ধতি। অপশান বি মূল্যায়নধর্মী পদ্ধতি। অপশান সি মরিসন পদ্ধতি। অপশান ডি প্যাভলভ পদ্ধতি। তো ঝটপট বলো, এটা রিপিট প্রশ্ন, এর আগে আমি একটা ক্লাসে এটা করিয়ে দিয়েছি, কেমন মনে আছে তার জন্য এটা রাখা হয়েছে। তো এটা কিন্তু প্যাভলভ পদ্ধতি হবে। প্যাভলভ কখনোই কিন্তু পাঠ পরিকল্পনায় কোনো পদ্ধতি দেননি। প্যাভলভ কুকুরকে নিয়ে পরীক্ষা করেছিল, সেটা আমি এর আগের দিন বলে দিয়েছি, আর বলছি না আজকে। চলো পরের প্রশ্নে আমরা মুভ করি। 9 নাম্বার প্রশ্ন, ভাষা পদ্ধতি বলতে কী বোঝো? এই প্রশ্নটাও রিপিট প্রশ্ন, এর আগের দিন করিয়েছিলাম। তো বলো ভাষা পদ্ধতি বলতে কী বোঝো? অপশান এ পাঠ্যক্রম অনুসারে পাঠ্যপুস্তক সমূহ পড়ানো। অপশান বি কথাবার্তা ও আলাপ আলোচনার মাধ্যমে ব্যাকরণ শিক্ষা। অপশান সি সাহিত্য পড়াতে পড়াতে ভাষার মধ্যে ব্যাকরণের নানা প্রয়োগ দেখানো। অপশান ডি নির্দিষ্ট সূত্রের বিশ্লেষণ। তো ভাষা পদ্ধতি মানে কি, যখন আমরা সাহিত্য পড়াবো সেই সাহিত্য পড়াতে পড়াতে ভাষার যে ব্যাকরণগত নানা যে প্রয়োগ, যে নানা যোগসূত্র সেগুলো দেখানো। তাহলে অপশান সি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি হয়ে গেল। নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, যখন কোনো একটি শিশু ভাষার সাহায্যে তার পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন করে তখন তাকে কী ধরনের সাহায্য দেওয়া উচিত? অপশান এ প্রতিনিধিমূলক সাহায্য। অপশান বি নিজস্ব চিন্তা চেতনামূলক সাহায্য। অপশান সি একান্তই কল্পনামূলক সাহায্য। অপশান ডি কোনোটিই নয়। তো একটু প্রশ্নটা ভালো করে পড়ো, কি বলেছে দেখো, যখন কোনো একটি শিশু ভাষার সাহায্যে তার পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন করে তখন তাকে কী ধরনের সাহায্য দেওয়া উচিত? ভাষার সাহায্যে পরিবেশের জ্ঞান অর্জন, তাহলে কি তখন তাকে নিজস্ব চিন্তা চেতনামূলক সাহায্য দেওয়া উচিত, নিজস্ব চিন্তায় ভাবনা করার কথা বলা উচিত। অপশান বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 10 নম্বর প্রশ্নে। নেক্সট প্রশ্নে আমরা মুভ করি 11 নম্বর প্রশ্ন, গেস্টাল্ট যে তত্ত্বের প্রদর্শন করে সেটি হলো। অপশান এ সংযোজনবাদ। অপশান বি অনুবর্তনবাদ। অপশান সি অন্তর্দৃষ্টি তত্ত্ব। অপশান সি ফিল্ড থিওরি। তো গেস্টাল্ট ঠিক আছে যে তত্ত্বের প্রদর্শন করে সেটা হলো অন্তর্দৃষ্টি তত্ত্ব। তাহলে 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি। এবার আমাকে বলো সংযোজনবাদ কে দিয়েছিল? সংযোজনবাদ দিয়েছিল থর্নডাইক। অনুবর্তনবাদ
প্যাভলভ আর স্কিনার, প্রাচীনটা প্যাভলভ আর সক্রিয়টা স্কিনার। তো আমি প্যাভলভের নামটাই লিখলাম। ফিল্ড থিওরি কে দিয়েছিল? কার্ট লিউয়েন। ঠিক আছে, তো এই যে তত্ত্বগুলো কে কোনটা দিয়েছিল সেগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। সিডিপিতেও যেমন গুরুত্বপূর্ণ, বাংলা পেডাগজিতেও গুরুত্বপূর্ণ, ইংলিশ পেডাগজিতেও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই তত্ত্বগুলো কিন্তু ভালো করে কিন্তু মুখস্থ করে রাখবে কে কোন তত্ত্ব দিয়েছিল। তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি। নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন কি বলেছে? প্রস্তুতি সূত্রের মূল বক্তব্য হলে অপশান এ, কোনো কিছু শিখতে হলে প্রথমে মানসিক প্রস্তুতির প্রয়োজন। অপশান বি, কোনো কিছু শিখতে হলে প্রথমে ব্যাকরণ জানা প্রয়োজন। অপশান সি, কোনো কিছু শিখতে হলে প্রথমে ব্যাকরণের সূত্রগুলি জানা প্রয়োজন। অপশান ডি, কোনো কিছু শিখতে হলে প্রথমে শিক্ষকের প্রয়োজন। তো ঝটপট বলো প্রস্তুতি সূত্রের মূল বক্তব্য কী? তো আমরা যদি কোনো কিছু শিখি প্রথমেই আমাদের ব্যাকরণ কিন্তু প্রয়োজন পড়ে না, আর ব্যাকরণ প্রয়োজন না হলে ব্যাকরণ সূত্রগুলোও প্রয়োজন দরকার নেই। কোনো কিছু শিখতে গেলে যে সবসময় শিক্ষকের দরকার পড়ে সেটাও কিন্তু না, শিক্ষকেরও প্রয়োজন নেই। প্রথমে শিখতে গেলে প্রথমে যে দরকার সেটা হলো মানসিক প্রস্তুতি। আমার মেন্টালিটি অবস্থা কেমন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু। তাহলে অপশান এ কিন্তু সঠিক উত্তর 12 নম্বর প্রশ্নের। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, শিশুদের কাছে নিচের কোনটির আবেদন সবচেয়ে বেশি? কোনটি সবথেকে বেশি তারা পছন্দ করে? অপশান এ দর্শনেন্দ্রিয়, অপশান বি শ্রবণেন্দ্রিয়, অপশান সি দর্শন এবং শ্রবণ দুটোই, অপশান ডি কোনো কিছুই না। তাহলে শিশুদের কাছে সবথেকে আবেদন কিন্তু দর্শন এবং শ্রবণেন্দ্রিয়, মানে অপশান সি কিন্তু সঠিক উত্তর। দেখবে বাচ্চারা মোবাইল বা কম্পিউটারে বেশি আবদ্ধ, কারণ সেখানে তারা দেখতেও পারছে এবং শুনতেও পারছে। যতটা আবদ্ধ কিন্তু তাদের পরিবারের সঙ্গে নেই, তার থেকে বেশি এখনকার বাচ্চারা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এগুলোর সঙ্গে কিন্তু বেশি আবদ্ধ হয়ে পড়ছে। তাহলে দর্শন এবং শ্রবণ দুটোই আসছে এখানে। সবথেকে বেশি আবেদন সবচেয়ে বেশি কিন্তু এই দুটোর। তাহলে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, অন্তর্দৃষ্টি এই কথাটির অর্থ হলো অপশান এ, কোনো সমস্যা নিয়ে চিন্তা করতে করতে একটা সমাধান হঠাৎ চলে আসা। অপশান বি, কোনো সমস্যা নিয়ে চিন্তা করতে করতে তার সঠিক সিদ্ধান্তে আসা। অপশান সি, কোনো সমস্যা নিয়ে চিন্তা করতে করতে এর একটা স্থির সিদ্ধান্তে আসা। অপশান ডি কোনোটিই নয়। তো ঝটপট বলো অন্তর্দৃষ্টি কথাটির অর্থ কী? অন্তর্দৃষ্টি মানে তুমি কোনো একটা সমস্যায় পড়ে গেছো, সমস্যায় থাকতেকালীন হঠাৎ যদি কোনো একটা সমাধান মাথায় চলে আসে সেটাই হলো অন্তর্দৃষ্টি। তাহলে হঠাৎ সমাধান চলে আসা। ঠিক আছে, তাহলে অপশান এ কিন্তু 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে। 14 উত্তর কিন্তু অপশান এ হয়ে গেল। নেক্সট প্রশ্নে আমরা মুভ করি 15 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ঠিক? অপশান এতে আছে দেখো, মাতৃভাষায় স্বচ্ছ ধারণা কল্পনা শক্তির যথাযথ বিকাশে সাহায্য করে। অপশান বি, মাতৃভাষায় স্বচ্ছ ধারণা কল্পনা শক থেকে দুর্বল করে। অপশান সিতে আছে, মাতৃভাষার স্বচ্ছ ধারণা কেবলমাত্র কল্পনা শক্তিকে পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগায়। অপশান ডি, মাতৃভাষায় স্বচ্ছ ধারণা যথাযথ বিকাশের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের দুর্বল করে দেয়। তো ঝটপট বলো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো দেখো মাতৃভাষা কখনো ছাত্রছাত্রীকে দুর্বল করে না, তো দুর্বল যেগুলো আছে সেগুলো কিন্তু উত্তর হবে না। আর এই জায়গাটা আমরা বলেছি পেডাগজিতে কেবলমাত্র যে অপশানটা থাকে সেটা উত্তর হয় না। তো 3টে উত্তরই কিন্তু কেটে চলে গেল, তাহলে যেটা বাকি পড়ে থাকলো সেটাই উত্তর হবে। এইভাবে কিন্তু পরীক্ষার হলে তোমরা কিন্তু যেই প্রশ্নগুলো পারবে না সেগুলো কিন্তু উত্তর বের করার চেষ্টা করবে। তাহলে কিন্তু তোমাদের দেখবে নেগেটিভ মার্কিং তো নেই, মানে ভুল কম হবে। ওই আন্দাজে পারবো না যে সব উত্তর বি বা সি করে আসবো, তার থেকে বরং কথা তোমরা যদি অপশান এলিমিনেট করতে পারো তাহলে উত্তর কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। এইভাবে কিন্তু তোমরা পরীক্ষার হলে কিন্তু উত্তরগুলো করতে পারো। চলো পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, লিঙ্গাফোন পদ্ধতির অর্থ হলো অপশান এ, কিছু কিছু বিশুদ্ধ পাঠ পরিকল্পনা রেকর্ড করে রাখা। অপশান বি, কিছু কিছু বিশুদ্ধ পাঠ পরিকল্পনা আবৃত্তি করা। অপশান সিতে আছে, কিছু কিছু বিশুদ্ধ পাঠ পরিকল্পনা গল্প করে শোনানো। অপশান ডিতে আছে, কিছু কিছু বিশুদ্ধ পাঠ পরিকল্পনা দেখতে বলা ও বলতে বলা। তো বলো লিঙ্গাফোন পদ্ধতির অর্থটা কী? লিঙ্গাফোন পদ্ধতি বাচ্চাদেরকে ভাষা শেখানোর একটা পদ্ধতি, যার মাধ্যমে কিছু বিশুদ্ধ পাঠ যেটা রেকর্ড করে রাখা হয়, যা পরবর্তীকালে বাচ্চাদেরকে সেইটা থেকে শেখানো হয়। তাহলে অপশান এতে কিন্তু সঠিক উত্তর আছে,
কিছু কিছু বিশুদ্ধ পাঠ পরিকল্পনা রেকর্ড করে রাখা। তাহলে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান এ। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক স্তরে শিক্ষাদান একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এই পর্যায়ে নিচের কোন পদ্ধতিতে শিক্ষাদান করা যেতে পারে না? আমি বলেছি বারবার, প্রশ্ন কিন্তু একদম শেষ পর্যন্ত পড়বে, না হলে কিন্তু মুশকিলে পড়ে যাবে পরীক্ষা হলে। তাহলে কোন পদ্ধতিতে ভাষা শিক্ষাদান করা সম্ভব নয়, এই প্রশ্নটাই কিন্তু করা হয়েছে। অপশান এ বর্ণক্রম পদ্ধতি, অপশান বি শব্দক্রম পদ্ধতি, অপশান সি বাক্যক্রম পদ্ধতি, অপশান ডি পঠন পদ্ধতি। তো ঝটপট 17 নম্বর প্রশ্নের উত্তর করার চেষ্টা করো, তারপর আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। আজকে আমরা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার মধ্যে অনেক প্রশ্নই তোমরা হয়তো নতুন পাবে, যেগুলো আগে কোনোদিনও প্র্যাকটিস করোনি। তো সেই প্রশ্ন রাখা হয়েছে, কিছু প্রশ্ন রিপিট রাখা হয়েছে, কারণ পরীক্ষায় প্রশ্ন সব কমন পাবে না, কিছু আননোন প্রশ্ন পাবে, সেগুলো কীভাবে সলভ করতে হয় সেগুলোও কিন্তু দেখা যাবে আজকে। তো বলো এখানে 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? তো দেখো, আমরা ভাষা শিক্ষাদানের 8টি পদ্ধতির কথা পড়েছিলাম। বর্ণক্রম পদ্ধতি, শব্দক্রম পদ্ধতি, বাক্যক্রম পদ্ধতি, লিঙ্গাপন পদ্ধতি, গল্প বলা পদ্ধতি, তারপরে হচ্ছে আবৃত্তি বলা পদ্ধতি, তারপরে হচ্ছে ধ্বনিসাম্য পদ্ধতি। এরকম টোটাল আমরা 8খানা পদ্ধতির কথা কিন্তু পড়েছিলাম। সেখানে কোথাও আমরা পঠন পদ্ধতির কথা বলিনি কিন্তু। তাহলে অপশান ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, পঠন পদ্ধতি। পঠন কি একটা হলো ভাষা শিক্ষার একটা হলো স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল বলা হয়, LSRW, সেখানে আমরা পঠন পাই, স্পিকিং, ঠিক আছে? তো এটা কিন্তু ভাষা শিক্ষার কোনো পদ্ধতি না। চলো পরের প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন কি বলেছে? কোনো ক্লাসে ছাত্রছাত্রীদের মধ্যে যদি শ্রবণ ক্ষমতাকে বৃদ্ধি করতে হয়, তাহলে যেটি করা দরকার সেটি হলো, শ্রবণ ক্ষমতা মানে শোনার ক্ষমতাকে বাড়ানোর জন্য কি করা দরকার? অপশান এ ছাত্রছাত্রীদের মধ্যে কোনোরূপ বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া চলবে না। অপশান বি ক্লাসে শিক্ষককে যথেষ্ট দক্ষতা স্থাপন করতে হবে। অপশান ডি ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার ব্যাপারে উদ্দীপনা সৃষ্টি করতে হবে। অপশান ডি উপরের সবগুলোই ঠিক। তো ঝটপট বলো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো দেখো, এখানে অনেকেই এইবার নেগেটিভ দেখবে, প্রশ্নের উত্তর কেটে দেবে, তো গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু কাটা যাবে না। কেন যাবে না? এখানে বলেছে কি কি করা দরকার। বিশৃঙ্খলা প্রশ্রয় দেওয়া যাবে না, মানে বিশৃঙ্খলা জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে, সেটা একদম ঠিক আছে কিন্তু, কারণ বিশৃঙ্খলা শব্দটা তো নেগেটিভ ওয়ার্ডে বের হচ্ছে, নেগেটিভে পজিটিভ হয়ে যাবে, তাহলে এটা কিন্তু ঠিক আছে। যথেষ্ট দক্ষতা স্থাপন করতে হবে শিক্ষককে, এটাও ঠিক আছে, এবং উদ্দীপনা সৃষ্টি করতে হবে পড়াশোনার ব্যাপারে ছাত্রদের মধ্যে, এটাও ঠিক আছে। তো অপশান ডি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে, উপরের সবগুলোই ঠিক। তাহলে 18 নম্বর প্রশ্নের কিন্তু উত্তরটা অপশান ডি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, আসলে ভাষা হলো একটি, খুব সুন্দর একটা প্রশ্ন। আসলে ভাষা হলো একটি, অপশান এ একান্তই যান্ত্রিক বিষয়, অপশান বি একান্তই দক্ষতামূলক বিষয়, অপশান সি একান্তই উদ্দেশ্য প্রণোদিত বিষয়, অপশান ডি একান্তই বিষয়গত বিষয়। তো বলো ভাষা কি? তো অনেকেই অপশান বি আর সি এর মধ্যে উত্তর করছো বা করবে, তো এখানে কিন্তু সঠিক উত্তরটা কিন্তু অপশান সি হয়ে যাবে। ভাষা হলো উদ্দেশ্য প্রণোদিত বিষয়, মানে ভাষার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে কিন্তু, ঠিক আছে? সেটা মাতৃভাষা হোক বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হোক, যে কোনো কিছুই হোক না কেন, ভাষার কিন্তু একটা উদ্দেশ্য আছে। তাহলে এখানে কিন্তু উত্তরটা অপশান সি হয়ে যাবে, ভাষা একান্তই উদ্দেশ্য প্রণোদিত বিষয়। আমরা দেখেছি প্রত্যেকটি ভাষারই লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে কিন্তু। চলো পরের প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ পদ্ধতি যার দ্বারা নিচের কোন বিষয়টি নিরূপণ হয়? প্রত্যক্ষ পদ্ধতি দ্বারা নিচের কোন বিষয়টি নিরূপণ হয়? অপশান এ সংযোগমূলক বিষয়, অপশান বি আরোহীমূলক বিষয়, অপশান সি দৃশ্যমান বিষয়, অপশান ডি দৃশ্য এবং শ্রুতি উভয় বিষয়। তো প্রত্যক্ষ পদ্ধতি যার দ্বারা কোন বিষয়টি নিরূপণ হয়, খুব সুন্দর প্রশ্ন। এরকম প্রশ্ন হয়তো আগে অনেকেই প্র্যাকটিস করোনি। তো দেখো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে দৃশ্য এবং শ্রুতি উভয় বিষয় কিন্তু প্রত্যক্ষ পদ্ধতির দ্বারা কিন্তু নিরূপণ করা যায়। কেমন? আমি একটু যদি আলোচনা করি, ধরো তুমি কোনো কিছু দেখছো, তার উপরে তোমাকে হয়তো কিছু জানতে যাওয়া হলো দেখার উপরে, তাহলে কি প্রত্যক্ষভাবে এটা কি ইনভলভ হয়ে গেলে? এবার কোনো কিছু তুমি শুনছো, শোনার পর তোমাকে হট করে জিজ্ঞাসা করা হলো, বলো তো এটা উত্তরটা কী হবে? তাহলে কি এটা প্রত্যক্ষ একটা পদ্ধতি হয়ে গেল, মানে সঙ্গে সঙ্গে যে ব্যাপারটা হয়ে যায়।
সেটাই হলো প্রত্যক্ষ পদ্ধতি। এখানে কিন্তু অপশান ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন কি বলেছে, প্রাক প্রাথমিক পর্বে মাতৃভাষা শিশুর ক্ষেত্রে নিচের কোনগুলিকে গুরুত্ব দেওয়া দরকার। মানে প্রাক প্রাথমিক পর্বে মাতৃভাষা এখানে একটা কমা দাও তাহলে ভালো লাগবে। শিশুর ক্ষেত্রে নিচের কোনগুলিকে গুরুত্ব দেওয়া দরকার। অপশান এ, শিশুদের বর্ণমালার সঙ্গে পরিচিতি করানো। অপশান বি, শিশুদের ভাষা এবং শব্দের ব্যবহারে দক্ষ করে তোলা। অপশান সি, বক্তব্য বিষয়কে মূর্ত করা এবং শিশুর রুচিবোধক জাগ্রত করা। অপশান ডি, উপরের সবগুলোই ঠিক। তো আমি যখনই বলেছি উপরের সবগুলোই ঠিক, তখন অপশানগুলো একটু ভালো করে দেখবে ঠিকঠাক আছে কিনা। তো কোনগুলো গুরুত্ব, বর্ণমালার পরিচিতি দেওয়া এটা তো একদম গুরুত্বপূর্ণ জিনিস, রুচিবোধক করে তোলা, জাগ্রত করা এটাও গুরুত্বপূর্ণ, শব্দ শেখা, ভাষা শেখা এটাও ঠিক। তো যখন আমার সব করা ঠিক, তো আমরা আর কিছুই দেখবো না, অপশান ডি উপরের সবগুলোই ঠিক, এটাই উত্তর করে বেরিয়ে যাব। তাহলে 21 নম্বর প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন। পঠন হলো, পঠনটা কী জিনিস। অপশান এ, দৃশ্য এবং শব্দের সঙ্গে অর্থ উপলব্ধির মিলিত প্রক্রিয়া। অপশান বি, কেবলমাত্র দৃশ্য প্রক্রিয়া। অপশান সি, ধ্বনি এবং দৃশ্যের সঙ্গে অর্থ উপলব্ধির মিলিত প্রক্রিয়া। অপশান ডি, কেবলমাত্র ধ্বনি প্রক্রিয়া। তো ঝটপট বলো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে। দেখো এখানে কিন্তু দুটো অপশান এমনি এলিমিনেট হয়ে যাচ্ছে, কেবলমাত্র, তো কেটে দাও, আসবে না। এবার কোনটা, দৃশ্য এবং শব্দের সঙ্গে অর্থ উপলব্ধি না ধ্বনি এবং দৃশ্য। দেখো পঠন পড়তে গেলে আমি যেমন দেখছি এবং আমার মুখ থেকে কিন্তু ধ্বনি আওয়াজ হচ্ছে, মানে ধ্বনি উচ্চারণ হচ্ছে, তাহলে ধ্বনি এবং দৃশ্যের সঙ্গে অর্থ উপলব্ধির মিথস্ক্রিয়া। তাহলে অপশান সি কিন্তু সঠিক উত্তর। তাহলে 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি হয়ে গেল। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, FCA এর ক্ষেত্রে যেটি হওয়া দরকার। অপশান এ, তারা নিয়ম নীতি শিক্ষা গ্রহণ করতে পারে। অপশান বি, তাদেরকে কোনো স্বাধীনতা দেওয়া হবে না। অপশান সি, তারা যখন তখন ক্লাসরুমের বাইরে যেতে পারে। অপশান ডি, ছাত্রছাত্রীকে অনেক বেশি স্বাধীনতা দেওয়া হয়। FCA পদ্ধতি, আমি FCA এর ফুল ফর্ম এর আগে অনেক ক্লাসে করিয়ে দিয়েছি, তোমরাও নিজেরাও বলেছো। তো যাই হোক বলো এবার FCA এর ক্ষেত্রে কোনটি হওয়া দরকার। ঝটপট বলো 23 নম্বর প্রশ্ন কী হবে। তো FCA পদ্ধতির মাধ্যমে বা FCA এর মাধ্যমে কিন্তু আমরা ছাত্রছাত্রীকে বেশি স্বাধীনতা দেওয়া যেতে পারে। অপশান ডি কিন্তু সঠিক উত্তর এখানে। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, যখন কোনো একটি ছাত্রীকে দ্বিতীয় ভাষা শেখানো হয়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ফর্মাল ল্যাঙ্গুয়েজ যখন শেখানো হবে, তখন তার মধ্যে অপশান এ, তার উদ্দীপনা অনেকটাই বেড়ে যায়। অপশান সি, তার বুদ্ধির পরিমাণ অনেকটাই বেড়ে যায়। অপশান সি, তার বুদ্ধির পরিমাণ হ্রাস পায়। অপশান ডি, তার উদ্দীপনা অনেকটাই কমে যায়। তো দেখো দ্বিতীয় ভাষা শেখাবো বা প্রথম ভাষা যাই শেখাই না কেন, কখনো বুদ্ধির পরিমাণ কমবে বা বাড়বে হয় না এটা। তাহলে এটা উত্তরটা হচ্ছে না। তাহলে কী হবে, দ্বিতীয় ভাষা শেখানোর ক্ষেত্রে কী হবে, উদ্দীপনা অনেকটা বেড়ে যাবে না উদ্দীপনা অনেকটা কমে যাবে। তা দেখো আমরা বাংলা যখন পড়ি, বাংলা আমাদের প্রথম ভাষা, সেটা পড়তে কিন্তু আমাদের আগ্রহ বেশি থাকে, কিন্তু ইংরাজি যখন পড়তে হবে তাহলে ইংরাজি কঠিন জিনিস, হবে না আমার দ্বারা, উদ্দীপনা কি কমে যাচ্ছে, তাহলে উদ্দীপনা কিন্তু কমে যায়, তার উদ্দীপনা অনেকটাই কমে যায়। তাহলে অপশান ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এখানে 24 নম্বর প্রশ্নের। এগুলো কিন্তু একটু ভালো করে পরীক্ষার ফলে মাথায় রেখে কিন্তু উত্তরগুলো করতে হবে, যাতে সঠিক উত্তরটা কিন্তু বিবেচনা করতে পারো। যেই জায়গায় বলেছে সেই জায়গাটায় নিজেকে স্থির করবে। দ্বিতীয় শ্রেণী ছাত্র বা কোনো ছাত্র যখন শিক্ষক হিসেবে প্রশ্ন দিবে, তখন শিক্ষকের জায়গায় তোমাকে দাঁড় করাবে, শিশু থাকলে শিশুর জায়গায় তুমি দাঁড়িয়ে যাবে, দেখবে উত্তরগুলো কিন্তু ফটাফট বেরিয়ে আসবে। চলো পরের প্রশ্নে আমরা মুভ করছি। 25 নম্বর প্রশ্ন, পঠন পাঠনের ক্ষেত্রে, আচ্ছা প্রশ্নের বানানটা ভুল আছে, প্রশ্নের গুরুত্ব যথেষ্ট, এক্ষেত্রে প্রশ্ন কীরূপ হওয়া উচিত। অপশান এ, প্রশ্ন যেন কোনো নতুন দিকের প্রতি আলোকপাত করতে পারে, মানে নতুন নতুন ধারণাকে নিয়ে আসতে পারে। অপশান বি, প্রশ্নগুলোকে হতে হবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মান অনুযায়ী, মানে যেই সব শিক্ষার্থী পারে সেই সব শিক্ষার্থী। এবার দেখো বিদ্যালয়ের সবই হচ্ছে মানে মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট, তাকে যদি এখন একটা এক্সেলেন্ট প্রশ্ন দিয়ে দেওয়া হয়, খুব সুন্দর প্রশ্ন দিয়ে দেওয়া হয়, তাহলে তো হবে না, তাদের মান অনুযায়ী কিন্তু প্রশ্ন করতে হবে, এটাও ঠিক আছে। অপশান সিতে আছে, প্রশ্নের ভাষার মধ্যে কখনোই কোনো জটিলতা থাকবে না, প্রশ্নটা হতে হবে সহজ সরল ভাষায়, এটাও ঠিক। এবার থাকবে না দেখে অনেকে হয়তো কেটে দিতে পারো, কিন্তু এটা কেন
নেগেটিভ কিছু না, জটিলতা থেকে জটিলতা থাকবে না, মানে সহজ সরল থাকবে, এইটা বলতে চাইছে। তাহলে দেখো অপশান এ, অপশান বি, অপশান সি তিনটেই কিন্তু ঠিক আছে। তাহলে তিনটেই যদি ঠিক হয়ে যায় তাহলে আমরা অপশান ডি এগুলো সবগুলোই ঠিক। তাহলে 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ডি আমরা করে দেব। নেক্সট প্রশ্ন 26 নম্বর প্রশ্ন কি বলেছে, যখন কোনো ছাত্র কথা বলার বা লেখার সময় ভুল শব্দ লিখে তখন শিক্ষক হিসেবে কর্তব্যটা কি হবে? অপশান এ, ছাত্রটির ভুলগুলিকে দেখা চলবে না, একদম ভুল কথা, এটা উত্তর হবে না। ভুলগুলি কি হবে দূর করা যায় সেদিকে নজর দেওয়া, এটা উত্তর হতে পারে। অপশান সিতে আছে ভুলগুলিকে তৎক্ষণাৎ সংশোধন করে দেওয়া। অপশান ডিতে আছে ভুলগুলিকে বড় করে দেখা। তো এখানে তো বুঝতেই পারছো উত্তর কী হবে, অপশান বি। তাহলে বি আমাদের সঠিক উত্তর 26 নম্বর প্রশ্নের। নেক্সট প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, বানান ভুলের কারণগুলি হলো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বানান ভুলের কারণগুলি হলো, অপশান এতে আছে পরিবেশগত, অপশান বি মনতাত্ত্বিক, অপশান সি ভাষাতাত্ত্বিক, অপশান ডি সবগুলি। বানান কেন ভুল হয়, আমরা এখনও লিখতে গেলে আমাদের হয়তো অনেক বানান ভুল হতে পারে, সো ভুল কেন হয় সেটা কী কারণ সেটাই জানতে চাওয়া হয়েছে। তো 27 নম্বর প্রশ্নের কোনটি উত্তর হবে, দেখো বানান কিন্তু পরিবেশগত ভুলের জন্য হতে পারে, পরিবেশে হয়তো আমরা যেভাবে উচ্চারণ করি বা উচ্চারণের জন্য বানানটা ভুল হতে পারে, মনতাত্ত্বিকগতভাবেও বানানটা ভুল হতে পারে এবং ভাষাতাত্ত্বিকভাবে ভুল হতেই পারে, কারণ ভাষার এমন এমন কঠিন কঠিন ওয়ার্ড ইউজ হয় বা এমন এমন শব্দ ইউজ হয় যে আমাদের ভুল হতেই পারে। তাহলে অপশান ডি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে 27 নম্বর প্রশ্নের। নেক্সট প্রশ্ন 28 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো শিক্ষার আধুনিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী সার্থক পাঠের, এখানে একটা ক ছাড়া পড়ছে, সার্থক পাঠের যে লক্ষণগুলো থাকা উচিত সেগুলো কি? অপশান এ, সার্থক পাঠ সর্বদা শ্রেণীর উপযুক্ত হবে। অপশান বি, সার্থক পাঠ ছাত্ররা অধিক পরিমাণে অংশগ্রহণ করবে। অপশান সি, সার্থক পাঠে আধুনিক মনোবিজ্ঞান সম্মত পদ্ধতি অনুষ্ঠিত হবে। অপশান ডি এগুলি সবগুলোই ঠিক। তো ঝটপট বলো 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো দেখো এখানে কিন্তু অপশান এ, বি, সি তিনটেই ঠিক আছে, তার মানে আমরা অপশান ডি এগুলোর সবগুলোই ঠিক, এই অপশানটাকেই বেছে নেব। তাহলে 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ডি হয়ে গেল। নেক্সট প্রশ্ন 29 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো নিচের কোনটি নৈবর্তিক, আচ্ছা বানানটা ভুল আছে একটু, নৈবর্তিক পরীক্ষার প্রকার নয়, নৈবর্তিক বানানটা ভুল আছে, ঠিক আছে, বয় জফলা হবে নৈবর্তিক বানান। তো অপশান এ সত্য মিথ্যা নির্ণয় পরীক্ষা, অপশান বি সঠিক উত্তর নির্বাচন পরীক্ষা, অপশান সি জিজ্ঞাসা পরীক্ষা মানে মৌখিক পরীক্ষার মতো জিজ্ঞেস করে দেওয়া, অপশান ডি সংক্ষিপ্ত উত্তর প্রদান পরীক্ষা। তো এবার অনেকেই নৈবৃত্ত মানে এই যে অপশান সি এটাকে উত্তর করবে, ঠিক আছে, অনেকেই করেছে হয়তো, অনেকেই করবে। তো এটা কিন্তু উত্তর হয় না, উত্তর কিন্তু সত্য মিথ্যাকে কখনোই আমরা নৈবর্তিক প্রশ্নের মধ্যে ধরতে পারি না, এখানে কিন্তু উত্তরটা অপশান এ হয়ে যাবে। জিজ্ঞাসা পরীক্ষা কিন্তু কখনোই মানে জিজ্ঞাসা মানে ছোটো ছোটো করে জিজ্ঞাসা করে পরীক্ষা নেওয়া হচ্ছে, সেটা কিন্তু আমরা নৈবর্তিক পরীক্ষার মধ্যেই ধরতে পারি, প্রকার নয় কিন্তু সত্য মিথ্যা কখনোই নৈবর্তিক পরীক্ষা হবে না। এখানে কিন্তু 29 নম্বরের এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। কিছু কিছু জায়গায় তোমরা অপশান সিটাকে উত্তর পাবে, কিন্তু আমার মনে হয় এখানে এটাই কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তাই আমি এটাকেই গোল করলাম, ঠিক আছে। সিটা অনেক জায়গায় আছে উত্তর, কিন্তু সি কিন্তু উত্তর হয় না সাধারণত, অপশান এ কিন্তু উত্তর হয়। চলো পরের প্রশ্ন, অনুবাদ প্রধানত অনুবাদ কয় প্রকার হয়? অপশান এ 3 প্রকার, অপশান বি 2 প্রকার, অপশান সি 1 প্রকার, অপশান ডি 4 প্রকার। তো বলো অনুবাদ কত প্রকারের হয়? ঝটপট উত্তর করার চেষ্টা করো। তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান এ 3 প্রকার, অনুবাদ হলো 3 প্রকার। নেক্সট প্রশ্নে আমরা মুভ করছি 31 নম্বর প্রশ্ন, হার্ভার্ডের, আচ্ছা এই প্রশ্নটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যাই হোক আমি প্রশ্নটা তোমাদের কাছে খুব সহজভাবে রিপ্রেজেন্ট করেছি, কিন্তু পরীক্ষার সময় এই প্রশ্নটা কিন্তু মারাত্মক কঠিনভাবেও দিতে পারে, ঠিক আছে। হার্ভার্ডের শিক্ষা তত্ত্ব অনুসারে পাঠদান প্রক্রিয়াকে যে 3টি ভাগে ভাগ করায়,
হার্ভার্ডের শিক্ষাদান প্রক্রিয়াকে কত ভাগে ভাগ করা হয়? এখানে একটা প্রশ্ন হতে পারে 3টি ভাগে। সেই 3টি কী কী? অপশান এ অভিযোজন, অপশান বি উপস্থাপন, অপশান সি আয়োজন, অপশান ডি এগুলো সবগুলি। তো এখানে তো উত্তরটা এগুলো সবকটিই হবে, কারণ এই 3টেই কিন্তু হার্ভার্ডের যে শিক্ষা তত্ত্ব আছে সেখানে করা হয়। কিন্তু এবার যদি বলে পরপর সাজাতে, তো প্রথমে আসে কিন্তু আয়োজন, তারপরে আসবে উপস্থাপন, তারপরে আসবে অভিযোজন। এই 3টে কিন্তু পরপর আছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু সিরিয়াল হিসেবে আসে। তো পরীক্ষার সময় 3টের মধ্যে হয়তো 3টে দিয়েই বললো, পরপর সিরিয়াল হিসেবে সাজাতে যদি বলতে পারে তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। তাই কিন্তু প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে খুব ইজিভাবে রেখেছি, কারণ অনেকেই হয়তো এই জিনিসটা জানো না, তাই জানার জন্যই কিন্তু এখানে সহজ সরলভাবে কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। প্রশ্নটাকে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কিছু করতে পারে, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। প্রথমে আসবে হার্ভার্ডের শিক্ষাতত্ত্ব অনুসারে পাঠদান প্রক্রিয়াকে 3টি ভাগে ভাগ করা হয়, এবং সেগুলো হলো প্রথমে অভিযোজন, তারপরে উপস্থাপন, তারপরে কিন্তু প্রথমে আয়োজন, তারপরে উপস্থাপন, তারপরে অভিযোজন। তাহলে আয়োজন প্রথমে আসবে। চলো পরের প্রশ্নে আমরা মুভ করি। 32 নম্বর প্রশ্ন, অবরোহী পদ্ধতির সবচেয়ে বড় অসুবিধা? অপশান এ, এই পদ্ধতিতে জানা থেকে অজানা, পরিচিত থেকে অপরিচিত যাবার সুযোগ থাকে না। তো আমার কি আর কোনো অপশান পড়ার দরকার আছে? আমরা তো প্রথমেই উত্তরটা পেয়ে গেলাম, কারণ আমরা জানি অবরোহী পদ্ধতিতে জানা থেকে অজানার দিকে যাওয়া যায় না, এবং পরিচিতি থেকে অপরিচিতির দিকে যাওয়া যায় না। তাহলে অপশান এ কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে গেল। তাহলে 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান এ। নেক্সট প্রশ্ন 33 নম্বর প্রশ্ন, নিজেকে যদি ঠিক মতো প্রকাশ করতে না পারা যায়, ভালো করে মাথায় রাখবে, সেক্ষেত্রে যেটি হয় সেটি হলো অপশান এ, একটি ক্ষতিকারক বিষয়ের সৃষ্টি হয়, অপশান বি, নিজের সম্পর্কে সঠিক ধারণা গড়ে ওঠে, অপশান সি, নিজের সম্পর্কে হীন মনোভাব গড়ে ওঠে, অপশান সি, নিজের সম্পর্কে নানারূপ সন্দেহ প্রকাশিত হয়। তুমি কোনো জায়গায় তুমি যেরকম সেরকমভাবে তুমি তোমাকে প্রকাশ করতে পারলে না। ধরো কোনো একটা পরীক্ষা দিয়ে আমি ধরলাম প্রাইমারি টেট পরীক্ষা দিচ্ছ, তোমার প্রিপারেশান খুব ভালো আছে, খুব সুন্দর প্রিপারেশান, যত টেস্ট দিয়েছো 120, 125 করে পেয়েছো, কিন্তু পরীক্ষার হলে তুমি সেইভাবে তোমাকে প্রকাশ করতে পারলে না, জাস্ট কোনো রকমে পাস করে গেলে, তাহলে তোমার কি মনে হবে? সেই হিসাবে উত্তরটা করার চেষ্টা করো। তো দেখো, তখন নিজেকে একটা খারাপ মনে হবে, সম্পর্কে হীন মনোভাব গড়ে উঠবে। তাহলে অপশান সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এখানে। চলো পরের প্রশ্ন 34 নম্বর প্রশ্ন, কি বলেছে? কত বছর বয়স থেকে শিশুরা ভাষার উপর দক্ষতা অর্জন করতে শুরু করে? অপশান এ 7 বছর, অপশান বি 5 বছর, অপশান সি 3 বছর, অপশান ডি 4 বছর। ঝটপট বলো 34 নম্বর প্রশ্ন, কত বছর বয়স থেকে শিশুরা ভাষার উপর দক্ষতা অর্জন করতে শুরু করে? দেখবে এখনকার যে কিন্ডারগার্টেন স্কুল বা যে নার্সারি স্কুলগুলো আছে, সেখানে বলে 3 বছর ঊর্ধ্বে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করো, কারণ 3 বছরের পর থেকে একটা বাচ্চা বা একটা শিশু ভাষার উপর দক্ষতা অর্জন করতে শুরু করে। তাহলে অপশান সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন 35 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শ্রবণের প্রকার নয়? অপশান এ মনোযোগ সহকারে শ্রবণ, অপশান বি অপরের বর্ণনা মারফত শ্রবণ, অপশান সিতে আছে স্বতঃস্ফূর্ত শ্রবণ, অপশান ডিতে আছে বাহ্যিক শ্রবণ। তো ঝটপট বলো 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কোনটি শ্রবণের প্রকার নয়, মানে কোনটি শ্রবণ নয়? এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বাহ্যিক শ্রবণ। নেক্সট প্রশ্ন 36 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো? কার্যকরী শ্রবণের অনেকগুলো শর্ত বর্তমান, যেসব জিনিসের উপর এই কার্যকারী শ্রবণ নির্ভর করে সেগুলি হলো অপশান এ আকর্ষণীয় বিষয়, অপশান বি উপযুক্ত পরিবেশ, অপশান সি শ্রুতি মাধুর্য, অপশান ডি উপরের সবগুলি। তো দেখো কার্যকারী শ্রবণ, এখানে তো আমরা দেখতে পাই যে সব, মানে অনেকগুলো উত্তর হবে, তো অনেকগুলো উত্তর বলতে উপরের সবগুলি। তো আমি এটা রেখেছি জাস্ট এই জিনিসগুলো মনে রাখার জন্য, পরীক্ষার সময় দিতেই পারে এখানকার মধ্যে 3টে জিনিস দিয়ে আর একটা অন্য কিছু দিয়ে বললো কোনটি নয়,
তখন কিন্তু মুশকিলে পড়ে যাবে। তাই কিন্তু প্রশ্নটা রাখা। তাহলে আকর্ষণীয় বিষয় রাখতে হবে, কার্যকারী শ্রবণের জন্য উপযুক্ত পরিবেশ হতে হবে এবং শ্রুতি মাধুর্য হতে হবে। তাহলে এই তিনটেই কিন্তু কার্যকারী শ্রবণের উপর নির্ভর করে। চলো পরের প্রশ্নে আমরা মুভ করি। 37 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, কোনো একজন ভাষা শিক্ষক তার পক্ষে নিচের কোনটি হওয়া একান্তই জরুরি? মানে ভাষা শিক্ষকের পক্ষে কোনটি একান্তই জরুরি? অপশান এ, তিনি বহির্মুখী, আচ্ছা এটা স্বভাবের হবেন, বানানটা ভুল আছে। তিনি বহির্মুখী স্বভাবের হবেন। অপশান বিতে আছে তিনি অন্তর্মুখী স্বভাবের হবেন। অপশান সিতে আছে ছাত্রছাত্রীদের কাছে তিনি যে কোনো বিষয়কে অতি সহজভাবে ব্যক্ত করতে পারবেন। অপশান ডি, যে কোনো বিষয়কে তিনি ব্যক্ত করতে পারবেন না। তো একজন শিক্ষক হিসেবে, ভাষা শিক্ষক হিসেবে কী হওয়াটা খুবই জরুরি। তাহলে কি হবে এখানে, ছাত্রছাত্রীদেরকে যে কোনো কঠিন বিষয়, সহজ বিষয়, যে বিষয়ই হোক না কেন সেটা যেন সহজ করে ব্যক্ত করতে পারে, সহজ করে তুলে ধরতে পারে। মানে কঠিন জিনিসটাকেও যদি সহজ করতে পারে সেটাই হলো ভাষা শিক্ষকের কাজ। অপশান সি কিন্তু সঠিক উত্তর 37 নম্বর প্রশ্নের। 50টা প্রশ্ন আছে, তাই একটু তাড়াতাড়ি করছি আমি, ঠিক আছে। চলো পরের প্রশ্নে আমরা মুভ করি। 38 নম্বর প্রশ্ন, বর্ণাত্মক ব্যাকরণ বলতে বোঝায়। বর্ণনাত্মক ব্যাকরণ বলতে কি বোঝায়? অপশান এ প্রশিক্ষণমূলক ব্যাকরণ, অপশান বি অনুমতি নির্ভর ব্যাকরণ, অপশান সি ব্যবহারিক ব্যাকরণ, অপশান ডি কোনোটিই নয়। তো ঝটপট বলো এখানে সঠিক উত্তরটা কী হবে। দেখো বর্ণনাত্মক ব্যাকরণ মানেই হচ্ছে ব্যবহারিক ব্যাকরণ। অপশান সি কিন্তু সঠিক উত্তর, কারণ বর্ণনা সবসময় ব্যবহারই করা হয়, যত তুমি ব্যবহার করবে তত বর্ণনা দিতে পারবে। নেক্সট প্রশ্ন 39 নম্বর প্রশ্ন, কোনো ভাষা তখনই উন্নত হয়ে ওঠে যখন তা, অপশান এ বৈচিত্র্যপূর্ণ হয়, অপশান সি সামগ্রিকভাবে ভাষার উন্নতি সাধন ঘটে, অপশান ডি ব্যাকরণগত দিক থেকে উন্নত হয়, অপশান ডি কোনোটিই নয়। তো একটা ভাষা উন্নত হতে গেলে সবসময় ব্যাকরণগত দিক কিন্তু দরকার পড়ে না। কি দরকার? সামগ্রিকভাবে উন্নত হতে হবে। অপশান বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এখানে। সব সময় কিন্তু ব্যাকরণ দরকার পড়ে না, কিছু কিছু ক্ষেত্রে ব্যাকরণটা দরকার পড়ে, কিন্তু সব সময় দরকার পড়ে না। তাই আমরা কিন্তু এখানে উত্তরটা অপশান বি নেব, বৈচিত্র্যপূর্ণ হলেও কিন্তু হবে না। নেক্সট প্রশ্ন 40 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ভাষার ক্ষেত্রে যে কোনো শিক্ষা এই বিষয়টি একান্তভাবে নির্ভর করে। ভাষার ক্ষেত্রে যে কোনো শিক্ষা এই বিষয়টি একান্তভাবে নির্ভর করে। অপশান এ এটি একটি উন্নয়নের অঙ্গ নয়, অপশান বি এটি মানুষকে বিশিষ্ট জীব থেকে পৃথক করে, অপশান সি এটির মধ্যে মৌখিক অভিব্যক্তি ও মুখমণ্ডলের অভিব্যক্তির মধ্যে পার্থক্য সৃষ্টি করে, অপশান ডি এগুলোর কোনোটিই সঠিকভাবে প্রযুক্ত হবে না। তো দেখো ভাষার ক্ষেত্রে যে কোনো শিক্ষা এই বিষয়টিকে একান্তভাবে নির্ভর করে। ভাষা শিক্ষাটা কি নির্ভর করে? তো দেখো এটা একটি উদ্ভিদ উন্নয়নের অঙ্গ না, এটা ভুল কথা, কারণ ভাষা শিক্ষা উন্নয়নের অঙ্গ, প্রযুক্ত হবে না এটাও ভুল কথা। যেটা কি করে, মানুষ যেহেতু কথা বলতে পারে বা মানুষ যেহেতু ভাষা শিখতে পারে, অন্য কেউ তো শিখতে পারে না, তাই মানুষকে অন্যান্য জীব থেকে কিন্তু পৃথক করে। এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিতে যেটা আছে। অপশান সিটা কেন হবে না একটু আমি বলে দিচ্ছি। তো দেখো এটির মধ্যে মৌখিক অভিব্যক্তি ও মুখমণ্ডলের অভিব্যক্তির মধ্যে পার্থক্য সৃষ্টি করে। কোনো ভাষা কিন্তু এটা করতে পারে না, এটা ভাষা অবশ্যই করে না, তাহলে এটা উত্তর হচ্ছে না। তাহলে অপশান বি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চলো 40 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, আর 10টা প্রশ্ন আছে। ক্লাসটা কেমন লাগছে কমেন্ট করে জানাও, ঠিক আছে। যদি ক্লাসটা ভালো লাগে, যারা ক্লাসটা দেখছো সবাই একটা লাইক করে দিও, ঠিক আছে। কারণ ক্লাস দেখো তোমরা মোটামুটি পাই 70-75, কিন্তু লাইক পড়ে ওই 20 থেকে 25টা। তো এটা করো না, যারা দেখছো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। মানে দেখছো মানে ভালো লাগছে, ভালো না লাগলে তো দেখবে না, তাহলে লাইকটা করতে অসুবিধা কিসের, লাইক করে দিতেই পারো। চলো পরের প্রশ্নটা আমরা দেখি। ভাষার যে রূপ দুটি আছে, ভাষার কয়টা রূপ আছে? দুটি রূপ আছে, একটা ধ্বনিতাত্ত্বিক, একটা রূপতাত্ত্বিক, ঠিক আছে। দুটি রূপ আছে, তার মধ্যে আচ্ছা এখানে দুটো রূপ বলতে একটা কথ্য ভাষা, একটা লেখ্য ভাষা, এইটাও রূপ হয়, একটা কথ্য ভাষা এবং লেখ্য ভাষা। কথ্য ভাষাটি আসে কখন? লিখিত ভাষার পরে। অপশান বিতে আছে লিখিত ভাষার আগে, অপশান সিতে আছে পড়ার অভ্যাসের আগে, অপশান ডিতে আছে পড়ার অভ্যাসের পরে। তো এই প্রশ্নটা অনেকেই গণ্ডগোল করবে, তাই আমি রেখেছি
প্রশ্নটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, কিন্তু প্রশ্নটা কিন্তু ভুল অনেকেই করতে পারো। তো কথ্য ভাষা মানে কথা বলার ভাষা সেটা কখন আসবে? এবার অনেকে বলবে কথা তো আমরা পড়ার আগেই বলি, তাহলে পড়ার অভ্যাসের আগে অপশান এটা করে দিবে, উত্তর কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। মানে কথা তো আমরা পড়ার আগেই মানে পড়াশোনা শেখার আগেই কিন্তু আমরা করি, কিন্তু আমরা যে ভাষাটা বলি তার থেকে কথ্য ভাষা কিন্তু অনেকটাই আলাদা। তো এখানে আমি দেখলাম, ঠিক আছে, বিভিন্ন বই ঘেটে যে দেখলাম সেখানে কিন্তু উত্তরটা অপশান এ দেখাচ্ছে লিখিত ভাষার পরে। তো তোমাদের এটা কি উত্তর হবে তোমরা এটা কমেন্টে জানাবে, এটা আমি তোমাদের হোমওয়ার্ক রাখলাম, ঠিক আছে, কারণ এইটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। এটা কিন্তু বিভিন্ন বইয়ে অপশান এ দেখাচ্ছে, কিন্তু দেখো এক্সট্রিমলি যদি আমরা দেখি কথ্য ভাষা কখন হয়, যখন ভাষা পড়ার আগেই আমরা কথা বলতে পারি, তো তাহলে কথ্য ভাষা কিন্তু অপশান সি হওয়াটা কিন্তু বেশি যুক্তিযুক্ত। কিন্তু আমি বইয়ে যেহেতু এটা দেখলাম তাই আমি সিটাকে নিচ্ছি না। তো অনেক কটা বই আমি দেখেছি সেখানে এ দেখিয়েছে, তোমাদের যদি মনে হয় এটার উত্তর অন্য কিছু হবে তোমরা কমেন্ট করে সেটা জানাতে পারো। চলো পরের প্রশ্ন আমরা দেখি, OHP কী ধরনের প্রকল্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়? অপশান এ প্রশ্ন, অপশান বি উপস্থাপনা কৌশল, অপশান সি কাগজ, অপশান ডি কলম। OHP কী ধরনের প্রকল্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? ঝটপট কমেন্ট করো। খুব সুন্দর প্রশ্ন, দারুণ প্রশ্ন এটা। OHP কী ধরনের প্রকল্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা তুমি কীভাবে কোনো জিনিসকে উপস্থাপন করবে সেই উপস্থাপনের যে কৌশল সেটাই হলো OHP। তাহলে অপশান বি কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 43 নম্বর প্রশ্ন, একটি ভাষা উচ্চারণ করতে গেলে যে বিষয়টির দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে, কোন বিষয়ের উপর নজর দিতে হবে? অপশান এ ভাষা শিক্ষার ক্ষেত্রে অধিক গুরুত্ব দিতে হবে, অপশান বি শুধুমাত্র ভাষা শিক্ষার ক্ষেত্রেই গুরুত্ব দিতে হবে, অপশান সি ভাষা শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, একটাতে অধিক গুরুত্ব, একটাতে শুধুমাত্র ভাষা শিক্ষা, একটাতে শুধু গুরুত্ব, আরেকটা অপশান দিতে আছে বা যে ভাষা বলা হবে তার ফলশ্রুতির দিকে গুরুত্ব দিতে হবে, মানে কী ফল আসতে পারে সেই ফলের শ্রুতির উপরে গুরুত্বটা বেশি দিতে হবে। তো ঝটপট বলো এখানে উত্তরটা কী হবে? তাহলে এখানে দেখো উত্তরটা কিন্তু অপশান ডি হবে, যে ভাষা বলা হবে তার ফলশ্রুতির উপর কিন্তু গুরুত্ব দিতে হবে। তাহলে 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ডি। নেক্সট প্রশ্ন 44 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, যখন কোনো একজন ছাত্র বা ছাত্রী অনেকগুলো বানান ভুল করে লিখে ফেলে তখন তার প্রতি কী করা দরকার? অপশান এ তাকে বকাবকি করা, যেটা একদমই ঠিক না। অপশান বি কেন ভুল করছে তা সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, অপশান সি তাকে উপহাস করা, এটাও ঠিক না, তাকে বিষয়টি বুঝিয়ে দেওয়া। তো এটাও বিষয়টি বুঝিয়ে দেওয়া আর এটা সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, কোনটা বেশি ইম্পর্ট্যান্ট নিজেরাই বুঝতে পারছো? হ্যাঁ, বি নাম্বারটাই বেশি ইম্পর্ট্যান্ট, তাহলে বি কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান বি হয়ে গেল। নেক্সট প্রশ্ন 45 নম্বর প্রশ্ন কি বলেছে, একজন আদর্শ ভাষা শিক্ষক হতে গেলে কি হওয়া উচিত? অপশান এ নিজের জ্ঞানকে প্রতিষ্ঠা করা, অপশান বি ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়কে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, অপশান সি এটি শিক্ষণ পদ্ধতি তৈরি করা, অপশান ডি ছাত্রছাত্রীর উপর বিষয়টিকে চাপিয়ে দেওয়া। তো ঝটপট বলো একজন আদর্শ ভাষা শিক্ষক হতে গেলে কি করতে হবে? সমস্ত কিছু সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, শুধু বুঝিয়ে দিলে হবে না, কিন্তু সঠিকভাবে বোঝাতে হবে। তাহলে অপশান বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান বি হয়ে গেল। নেক্সট প্রশ্ন 46 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, নিচের কোনটি বাংলা গদ্য সাহিত্যের শ্রেণীবিভাগ নয়? অপশান এ ভ্রমণ কাহিনী, অপশান বি জীবনচরিত, অপশান সি পত্র সাহিত্য, অপশান ডি দেশাত্মবোধক গীত কবিতা। তো 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঝটপট দাও। তো দেখো বাংলা গদ্য সাহিত্যের শ্রেণীবিভাগ নয় কোনটা? দেশাত্মবোধক যে গানগুলো আছে বা গীত কবিতাগুলো আছে সেগুলো কিন্তু বাংলা সাহিত্য গদ্য সাহিত্যের কিন্তু শ্রেণীবিভাগের মধ্যে পড়ে না। অপশান ডি কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 47 নম্বর প্রশ্ন, গদ্য পাঠদানের উদ্দেশ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, গদ্য পাঠ করা হয় যে তার উদ্দেশ্য কি?
অপশান এতে আছে ছাত্রছাত্রীদের মধ্যে সাহিত্য রস আস্বাদন করতে শেখানো। অপশান বি গদ্য পাঠের মাধ্যমে তাদের সাহিত্য অনুরাগ বৃদ্ধি করা। অপশান সি ছাত্রদের ভাষা জ্ঞানকে বাড়িয়ে তোলা। অপশান ডি সবগুলি। তো ঝটপট বলো উত্তর কী হবে। তো দেখো অপশান এটাও যেমন ঠিক আছে, অপশান বিটাও ঠিক আছে। কেন? কারণ আমরা যদি পড়ে দেখো সবগুলোই কিন্তু ঠিক। অপশান সিটাও ঠিক আছে, ভাষা জ্ঞানকে বাড়িয়ে তুলবে, সাহিত্য অনুরাগ করে তুলবে, সাহিত্য রস সৃষ্টিতে সাহায্য করবে, তিনটেই ঠিক। তাহলে অপশান ডি কিন্তু সবগুলি কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে 47 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ডি। নেক্সট প্রশ্ন 48 নম্বর প্রশ্ন কি বলেছে, মাতৃভাষায় শিক্ষাদানের প্রধান লক্ষ্য, আচ্ছা এখানে একটা ও ছাড়া পড়ে গেছে, লক্ষ্য ও উদ্দেশ্য নয় কোনটি? উদ্দেশ্য নয়, লক্ষ্যও নয়। অপশান এ কল্পনা শক্তির পরিপূর্ণ বিকাশ সাধন। অপশান বি সামাজিক ও মানসিক সম্পর্কে বিকাশ সাধন। অপশান সি মূল্যবোধের বিকাশ সাধন। দেখো সবকটাই কিন্তু বিকাশ সাধন। তো ভাষা শিক্ষার এগুলো কিন্তু লক্ষ্য, বিকাশ ঘটবে। তাহলে এ লক্ষ্য, বিও লক্ষ্য, সিও লক্ষ্য হয়ে গেল। তাহলে কোনটা লক্ষ্য নয়? মানসিক পরিপুষ্টির সহায়কহীনতা, মানে মানসিক পরিপুষ্টির হীনতা একটা থাকবে, এটা তো লক্ষ্য হতে পারে না। তাহলে এটাই উত্তর আমার হবে অপশান ডি। তাহলে 48 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু অপশান ডি। নেক্সট প্রশ্ন 49 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, নিচের কোনটির দ্বারা মাতৃভাষা পঠন পাঠনকে সমৃদ্ধশালী করা যেতে পারে? অপশান এ বাংলা ভাষা পঠন পাঠনে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। অপশান বিতে আছে বাংলা ভাষা পঠন পাঠনে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ না করলেও হবে, না দেওয়া আছে উত্তর কেটে দাও। অপশান সিতে আছে বাংলা ভাষা পঠন পাঠনে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির কোনো প্রয়োজনীয়তা নেই, একদম ভুল কথা। অপশান ডিতে আছে বাংলা ভাষা পঠন পাঠনে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা ততটা জরুরি নয়। তাহলে এই তিনটেই গণ্ডগোল আছে, তিনটেই আমি কেটে দিলাম। তাহলে যেটা কাটা পড়লো না সেটাই আমার উত্তর হবে। তাহলে আমাদের উত্তরটা কিন্তু অপশান এতে আছে। তাহলে এ কিন্তু আমাদের সঠিক উত্তর, বাংলা ভাষা পঠন পাঠনে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। নেক্সট প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন, 50টা প্রশ্নই রাখা হয়েছে তোমাদের জন্য। তো দেখো কি বলেছে, মাতৃভাষা শিক্ষাদানের নীতি নয়। ভালো করে নয়টা খেয়াল করো। অপশান এ কর্ম অভিজ্ঞতার সঞ্চয়ের মাধ্যমে শিক্ষাদান। অপশান বি সহজ থেকে জটিল, জানা থেকে অজানা, মুহূর্ত হয়ে গেছে আবার, এটা মূর্ত থেকে বিমূর্ত প্রভৃতি নীতির সাহায্যে শিক্ষাদান। অপশান সি শিক্ষণ সংক্রান্ত বিভিন্ন শিক্ষানীতির সাহায্যে শিক্ষাদান। অপশান ডি ইন্দ্রিয়ের মাধ্যমে শিক্ষাদান না করা। তো না করা একটা তো না পেয়ে গেছি, তার মানে এটাই নেগেটিভ, আর প্রশ্নটা আমার নেগেটিভ, তাহলে উত্তর এটাই হবে। তবুও আমরা দেখে নিই, কর্ম অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে শিক্ষাদান, একদম ঠিক। আমরা পড়েছি, নীতির মধ্যে পড়েছিলাম, এটাও নীতির মধ্যে পড়ে, এটাও পড়েছিলাম। শিক্ষণ সংক্রান্ত শিক্ষানীতির সাহায্যে, যেমন থর্নডাইকের সংযোজনবাদ শিক্ষানীতি, এই যে শিক্ষানীতিগুলো আছে, তাহলে এই তিনটে কিন্তু আমরা পড়েছি। আমরা কখনোই এটা পড়িনি ইন্দ্রিয়ের মাধ্যমে শিক্ষাদান না করা। তাহলে অপশান ডি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এই ছিল আজকের আমাদের টোটাল 50টা প্রশ্ন। প্রতিটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তোমরা একটু ভালো করে এই প্রশ্নগুলো করবে, ঠিক আছে? আর এই কয়দিন বেশি কিছু পড়ো না, যা পড়েছো সেগুলোই বারবার প্র্যাকটিস করো, সেগুলোই আমি তোমাদের সামনে রাখার চেষ্টা করছি, নতুন কিছু বেশি আনার চেষ্টা করছি না। পুরোনোগুলোই যেন রিভাইজ হয়ে যায়, তাতে তোমাদের কিন্তু নিজেরই লাভ হবে। আর টেনশান কেউ বেশি করবে না, খুব সুন্দরভাবে পরীক্ষা দেবে, খুব ভালো প্রিপারেশান তোমাদের আছে আমি জানি, অনেকটাই পড়েছো তোমরা। তো এইটুকুই বলার। তো এই কয়দিন যা পড়েছো সেগুলো কিন্তু বারবার রিভাইজ করো। এই ছিল আজকে আমার ক্লাস। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করো। চ্যানেলে যারা নতুন আছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা ক্লিক করা আছে, সেটা তোমরা ক্লিক করে রাখবে। কারণ প্রাইমারি টেটের পরই আমরা WBPSCর ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপের ম্যাথ, ইংলিশ এবং জিকে জিএসের যে পেপারগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক এই সময়েই করানো হবে, তাই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের পরবর্তী এক্সামের জন্য কিন্তু খুবই লাভবান হবে। এবং আজকের ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে বন্ধুরাও এই ভিডিওর সঙ্গে যুক্ত হতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো, কোনো চিন্তা করবে না, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।